টেকনো বাংলায় আপনাদের স্বাগত। আজ আমরা এক রহস্যময় জগতের পর্দা উন্মোচন করতে চলছি, যেখানে গোপন সংকেত, লুকানো বার্তা আর সুরক্ষার দুর্গ তৈরি হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। ভাবছেন আমি কিসের কথা বলছি? আমি কথা বলছি ক্রিপ্টোগ্রাফি নিয়ে, সেই গুপ্তবিদ্যা যা প্রাচীন রোম সভ্যতা থেকে শুরু করে আজকের স্মার্টফোন পর্যন্ত প্রতিটি ডিজিটাল পদক্ষেপে সুরক্ষা নিশ্চিত করে। আজ আমরা দেখব কিভাবে সাধারণ অক্ষর পরিবর্তনের খেলা থেকে আজকের জটিল এনক্রিপশন অ্যালগরিদম তৈরি হলো, আর কিভাবে ছোট্ট পাসওয়ার্ডটি আপনার ডিজিটাল দুর্গের প্রহরী হয়ে উঠল। চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। ক্রিপ্টোগ্রাফির ইতিহাস মানব সভ্যতার মতোই পুরানো। যখনই মানুষ গোপন তথ্য আদান প্রদান করতে চেয়েছে, তখনই ক্রিপ্টোগ্রাফির জন্ম হয়েছে। এর প্রথম দিকের টেকনিকগুলো সহজ হলেও তাদের কার্যকারিতা ছিল অসাধারণ। প্রাচীনকালে মোবাইল ইমেল ছিল না, বার্তা পাঠানোর জন্য চিঠি ব্যবহার করত। গল্প, উপন্যাস বা পৌরাণিক সিনেমায় আমরা দেখতে পাই গোপনীয়তার সাথে সেই চিঠি পাঠানোর জন্য পাখির ব্যবহার করা হতো। রাজকীয় কার্যে লিখিত বার্তা দূতের মাধ্যমে পাঠানো হতো। যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে পাঠানো বার্তার গোপনীয়তা রক্ষা করা ছিল অত্যন্ত জরুরি, কারণ এর বিষয়বস্তু শত্রুপক্ষ জেনে গেলে যুদ্ধের মুড়ি ঘুরে যেত। তাই তারা বিভিন্ন পন্থা অবলম্বন করত। যেমন বার্তা পাঠানো হতো তালাবদ্ধ করে, প্রেরক গ্রহীতা দুজনের কাছে একই চাবি থাকত। যখন আরও সিকিউরিটি বাড়ানোর প্রয়োজন হলো, তখন এলো ক্রিপ্টোগ্রাফির ধারণা। চিঠিটা এমনভাবে দুর্বুদ্ধ করে লেখা হতো, বার্তা চুরি হয়ে অন্যের হাতে চলে গেলেও পড়তে পারত না। এই ধরনের গুপ্তবিদ্যার সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল 2000 বছর পূর্বে রোমান সম্রাট জুলিয়াস সিজারের ব্যবহৃত পদ্ধতি, যা সিজার সাইফার নামে পরিচিত। তিনি তার বার্তাগুলোকে এমনভাবে এনক্রিপ্ট করতেন যে প্রতিটি অক্ষরের বর্ণমালাকে নির্দিষ্ট সংখ্যক স্থান পরিবর্তন করে লিখতেন। যেমন এ হয়ে যেত ডি, বি হয়ে যেত ই। এটি ছিল সেই সময়ের জন্য খুবই কার্যকর, কারণ বেশিরভাগ মানুষই এই ধরনের কোডিং সম্পর্কে জানত না, এবং প্রতিটি বর্ণের সাথে কত যোগ বা বিয়োগ করলে প্রকৃত বর্ণটি পাওয়া যাবে সেই কি ফ্যাক্টরটি কেবল প্রেরক এবং প্রাপক এই দুজনই জানত। প্রাচীন গ্রিসে গুপ্তবিদ্যার এক অদ্ভুত কৌশল ব্যবহার করত, যার নাম স্কাইটেল। তারা একটি দণ্ডের চারপাশে একটি ফিতার মতো কাগজ পেঁচিয়ে তাতে বার্তা লিখত। তারপর ফিতাটি খুলে ফেললে এলোমেলো অক্ষর দেখা যেত। শুধুমাত্র একই আকারের দণ্ড থাকলে বার্তাটি আবার পড়া যেত। এই পদ্ধতিগুলো হয়তো আজ সাধারণ মনে হতে পারে, কিন্তু সেই সময় এগুলো ছিল প্রযুক্তির এক বিপ্লবী প্রয়োগ। মধ্যযুগে এবং রেনেসাঁসের সময়ে ক্রিপ্টোগ্রাফি আরও জটিল হতে শুরু করে, কারণ মানুষ বুঝতে পারছিল যে সাধারণ সাইফারগুলো সহজে ভেঙে ফেলা যায়। তখন আরও জটিল এনক্রিপশন পদ্ধতির ধারণা আসে, যেমন পলি অ্যালফাবেটিক সাইফার, যেখানে বার্তার বিভিন্ন অংশের জন্য ভিন্ন ভিন্ন সাইফার ব্যবহার করা হয়। এটি কোড ভাঙার কাজকে অনেক কঠিন করে তুলেছিল এবং ক্রিপ্টোগ্রাফিতে একটি নতুন যুগের সূচনা করেছিল। ভিনেগারে সাইফার, এখানে একটি বিশেষ কিওয়ার্ড ব্যবহার করা হতো। বার্তার প্রতিটি বর্ণকে কিওয়ার্ডের ধারাবাহিক বর্ণের ক্রমবাচক সংখ্যা যোগ বা বিয়োগ করে এনক্রিপ্ট করত। যেমন একটি বার্তা অ্যাটাক, গোপন কি ক্যাট, আর এনক্রিপ্ট টেক্সটটি হবে এরকম। ক্রিপ্টোগ্রাফির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে 20 শতকের বিশ্বযুদ্ধগুলোতে। প্রথম বিশ্বযুদ্ধে রেডিও যোগাযোগের ব্যবহার বাড়ার সাথে সাথে গোপন বার্তা সুরক্ষিত রাখার গুরুত্বটিও বেড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা একটি ইলেকট্রোমেকানিক্যাল মেশিন ব্যবহার করত, যা তাদের সামরিক যোগাযোগকে এনক্রিপ্ট করত। এনিগমার কোড ভাঙা ছিল মিত্র শক্তির জন্য একটি বিরাট চ্যালেঞ্জ এবং যুদ্ধের গতিপথ নির্ধারণে ক্রুশিয়াল ভূমিকা রাখে। ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং এবং তার দল যুক্তরাজ্যের ব্রেসলি পার্কে একটি এনিগমা কোড ভাঙার জন্য বম্বে নামক একটি মেশিন তৈরি করেন। তাদের এই সাফল্য শুধু যুদ্ধ জেতাতে সাহায্য করেনি, বরং আধুনিক কম্পিউটিং এবং ক্রিপ্টোগ্রাফির ভিত্তি স্থাপন করেছিল। টুরিংয়ের কাজ প্রমাণ করেছিল যে জটিল গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমেও কোড ভাঙা সম্ভব, যা আজকের ডিজিটাল এনক্রিপশনের পূর্বসূরি। 20 শতকের মাঝামাঝি সময়ে কম্পিউটারের আগমন আমাদের জীবনে এক বিপ্লব নিয়ে আসে। 70-এর দশকে যখন মাল্টি ইউজার কম্পিউটার সিস্টেম চালু হয়, তখন প্রতিটি ব্যবহারকারীকে আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন দেখা দেয়।
এই সময় পাসওয়ার্ডের ধারণা আসে। তখনকার কম্পিউটারগুলো সাধারণত একটি সুরক্ষিত ভবনের মধ্যে থাকত, তাই শারীরিক সুরক্ষাই ছিল মূল বিষয়। কিন্তু যখন কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হতে শুরু করলো, তখন পাসওয়ার্ডের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। কিন্তু ডাটাবেস থেকে পাসওয়ার্ড হ্যাকের ঘটনা নেটওয়ার্কের সিকিউরিটিকে দুর্বল করে তোলে। তখন পাসওয়ার্ড সরাসরি ডাটাবেজে সংরক্ষণ না করে হ্যাশ আকারে সংরক্ষণের পদ্ধতি চালু হয়। হ্যাশিং হলো একমুখী ফাংশন, যেখানে পাসওয়ার্ডকে এনক্রিপ্ট এবং নির্দিষ্ট দৈর্ঘ্যের স্ট্রিংয়ে রূপান্তরিত করা হয়। কেউ ডাটাবেজ হ্যাক করলেও সরাসরি পাসওয়ার্ড দেখতে পারত না, কেবল হ্যাশ দেখতে পেত। এটি সুরক্ষার একটি নতুন স্তর যোগ করে। 90-এর দশকে ইন্টারনেটের ব্যাপক প্রসারের সাথে সাথে ই-কমার্স, অনলাইন ব্যাংকিং এবং ইমেলের মতো সেবাগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এই সময় পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি বা অ্যাসাইমেটিক এনক্রিপশন আসে, যা আধুনিক ডিজিটাল সুরক্ষার মেরুদণ্ড। এই পদ্ধতিতে এনক্রিপশনের জন্য একটি পাবলিক কি এবং ডিক্রিপশনের জন্য একটি প্রাইভেট কি ব্যবহার করা হয়। এর ফলে দুজন ব্যক্তি নিরাপদে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। যখন আপনি কোনো ওয়েবসাইটে HTTPS দেখেন, তার মানে হলো সেই সাইটটি সিকিউর সকেট লেয়ার বা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করে সুরক্ষিত। এটি আপনার ব্রাউজার এবং ওয়েবসাইটের সার্ভারের মধ্যে এনক্রিপ্টেড সংযোগ তৈরি করে, যা আপনার ডেটাকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করে। আজ আমরা এমন এক ডিজিটাল যুগে বাস করি যেখানে প্রতি মুহূর্তে আমাদের ডেটা হুমকির মুখে। ফিশিং, ম্যালওয়্যার, র্যানসামওয়্যার এবং ডেটা ব্লিচ এখন নিত্যদিনের ঘটনা। আজকের দিনে শুধু পাসওয়ার্ড নয়, একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা অত্যাবশ্যক, যেমন বর্ণ, সংখ্যা ও সিম্বলের সমন্বয়ে জটিল পাসওয়ার্ড ব্যবহার এবং প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা। পাসওয়ার্ডের জটিলতা বেড়ে যাওয়ায় পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপগুলো আমাদের পাসওয়ার্ড সুরক্ষা রাখতে এবং মনে রাখতে সাহায্য করে। এজন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন পাসওয়ার্ডের পাশাপাশি আমাদের ফোন বা অন্য কোনো ডিভাইস দিয়ে আপনার পরিচয় নিশ্চিত করা হয়, যা নিরাপত্তার আরেকটা স্তর যোগ করে। ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা আইরিস স্ক্যানের মতো বায়োমেট্রিক পদ্ধতিগুলো পাসওয়ার্ডের বিকল্প হিসাবে জনপ্রিয় হচ্ছে। ভবিষ্যতে পাসওয়ার্ডবিহীন সিস্টেম আরও বেশি প্রচলিত হবে, যেখানে আমাদের পরিচয় যাচাই করা হবে আরও স্মার্ট এবং সুবিধাজনক উপায়ে। ক্রিপ্টোগ্রাফির প্রাচীন ইতিহাস থেকে আধুনিক ডিজিটাল নিরাপত্তা পর্যন্ত এই পুরো যাত্রাটাই মানবজাতির নিজেদের তথ্য সুরক্ষিত রাখার এক নিরন্তর প্রচেষ্টা। সিজার সাইফার থেকে শুরু করে আজকের কোয়ান্টাম রেসিস্ট্যান্স ক্রিপ্টোগ্রাফি, প্রত্যেকটি ধাপই আমাদের শিখিয়েছে যে নিরাপত্তা একটি চলমান প্রক্রিয়া। আপনার ডিজিটাল জীবন সুরক্ষিত রাখা আপনার নিজের হাতে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন এবং অনলাইন জগতে সর্বদা সতর্ক থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ক্রিপ্টোগ্রাফি, ডিজিটাল সিকিউরিটি এবং পাসওয়ার্ড বিবর্তন সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো ডিজিটাল প্রযুক্তি বিষয় নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন।